আমরা হাসিনার দুঃশাসন থেকে মাত্র রক্ষা পেয়ে একটা শ্বাস নিতে চেষ্টা করেছিলাম। যারা রাজনীতি করতে পারছিলেন না তারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন। যারা বিভিন্ন আয়না ঘরে আটক অবস্থায় ছিলেন তারা বেরিয়ে এসছেন। যারা শিলং থেকে শুরু করে বিভিন্ন অজ্ঞাত স্থানে কিভাবে গিয়েছিলেন আমরা যদিও এখনো পূর্ণাঙ্গ তথ্য পাইনি। আমি ব্যক্তিগতভাবে খুবই কিউরিয়াস যে ওই বিশেষ ঘটনাটি কি করে ঘটেছিল। দলেরও জানা উচিত তাদের একজন নেতা কি করে ভারতের শিলং পর্যন্ত চলে গেলেন। আমরা অনেকের খবর জানি আয়না ঘরে ছিলেন এবং যে পরিমাণ গুম খুন হয়েছে এবং বাংলাদেশকে মানে বিপথে পরিচালনা করার জন্য যেই 16 বছরের চেষ্টা, তারপরে কিন্তু জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যে আমাদের প্রায়োরিটিগুলো ঠিক করার। রাজনীতি কি করে আরও জনকল্যাণমুখী হতে পারে, রাষ্ট্র কি করে আরও মানুষের কল্যাণের কথা ভাবতে পারে, সুশাসন কি করে নিশ্চিত হতে পারে এবং নির্বাচনের মতো একটি ব্যাপার যেটি বাংলাদেশ থেকে হারিয়ে গেছিল তাকে কি করে আবার ফিরিয়ে আনা যায় এবং সেই নির্বাচনকে কি করে বিশ্বাসযোগ্য করা যায়। তো এইভাবে আমরা জুলাই জাতীয় সনদটি দেখেছি এবং সবাই স্বাক্ষর করেছেন। সময়কাল ভেদে কেউ দেরিতে করেছেন, কেউ শুরুতে করেছেন। সমস্যাটি হচ্ছে তখন জাতীয় প্রায়োরিটি হিসাবেই দলগুলো বা দলের নেতারা কথা বলেছেন এবং তারা স্বাক্ষর করেছেন তাদের দলীয় মানে প্রধান নেতৃবৃন্দের সম্মতি সহ। এখন সমস্যাটি হচ্ছে একটি নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে ফলাফল হয়েছে, কেউ সরকারি দল হয়েছে, কেউ বিরোধী দল হয়েছে। এখন তাদের দলীয় বিবেচনা সামনে চলে এসেছে, মানে বাংলাদেশ রাষ্ট্রের বিবেচনার বাইরে দলের বিবেচনা প্রধান হয়ে উঠেছে। আরও একটি কথা, সরকারে থাকার বিবেচনা প্রধান হয়ে উঠেছে এবং কি করে সরকারে থেকে দেশ শাসন করতে হবে এবং অনেকটা জনকল্যাণের বিপরীতে হেঁটে সেই বিবেচনাও সামনে চলে এসেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। আমরা যদি জনগণের দৃষ্টিকোণ থেকে দেখি, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, গণভোট হয়েছে। 70% মানুষ বলেছেন উনি সংস্কার চান এবং রাষ্ট্রের মেরামত চান, রাজনীতিরও এক ধরনের চেহারার পরিবর্তন চান এবং যেই সরকার যারাই গঠন করুক না কেন তারা যেন চেকস অ্যান্ড ব্যালেন্সে বিশ্বাস করেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে যেন কোনো আন্দোলন করতে না হয়। কিন্তু এত সব কথা পরিষ্কারভাবে হওয়ার পরেও আজকে দেখুন আপনারা, গত প্রায় 4 সপ্তাহ ধরে আমাদের সরকার বা 5 সপ্তাহ হয়ে গেছে, আমরা সংসদে কি দেখছি, সরকারে কি দেখছি, রাজনীতিতে কি দেখছি। কাজেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন দলীয় বিষয় হয়ে গেছে। দলগুলো ভাবছে তাদের জন্য কল্যাণকর হবে কোনটি। তাহলে প্রধান হচ্ছে মানুষের কল্যাণের দিক থেকে সরে এসেছি, রাষ্ট্রের কল্যাণের দিক থেকেও অনেকখানি সরে এসেছি এবং দলের কল্যাণের প্রায়োরিটিটি সামনে চলে এসেছে। আমরা কিন্তু জুলাই আগস্টে 2024 সালে এই চিত্র কল্পনাও করিনি। আমার ধারণা এই চিত্র কল্পনা করলে শেখ হাসিনা এক কাপড়ে বিদায় নিতে হতো না। এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণ তার রায় দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে গণভোট। এখন গণভোটের আলোকে আপনার সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ হয়নি, সেটি আপনারা দেখেছেন। এমনকি বিএনপির কাছে আমি মনে করি বিএনপি সংস্কার চায় না, এই কথাটি আমি বিশ্বাস করি না। নির্বাচনের আগে এক ধরনের প্রোপাগান্ডাও আমরা লক্ষ্য করেছি যে বিএনপি হচ্ছে সংস্কার বিরোধী রাজনৈতিক দল, সেটি অন্য একটি রাজনৈতিক গোষ্ঠী প্রোপাগান্ডাটি করেছেন। কিন্তু ওই প্রোপাগান্ডা সত্য হবে যদি বিএনপি সংস্কারের পথে না হাঁটে। আমি এখনো বিশ্বাস করতে চাই 2/3 ভোটে বিজয়ী, আসনে বিজয়ী বিএনপি এই রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলো করবেন। কিন্তু যেখানে আমাদের আশঙ্কা এবং সংশয় সেটি হচ্ছে যে তারা অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করার সময় তারা বিবেচনা করছেন তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তারা রাষ্ট্রের কল্যাণকে বিবেচনা কম করছেন বলে আমার ধারণা। 2টি উদাহরণ দিই। এই যে বিচার বিভাগ পৃথকীকরণ বা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা,
এই ব্যাপারে তো কোনো রাজনৈতিক দলের ভিন্নমত থাকার কথা না, বিশেষ করে বিএনপির ভিন্নমত থাকার কথা না। তারা 16 বছর 17 বছর বিচারের নামে প্রহসনের শিকার হয়েছেন। তারা বলেছেন মিথ্যা মামলায় তাদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। তার মানে কি তারা ওই কথাগুলো মিথ্যা বলেছেন? যদি সেটি মিথ্যা বলে না থাকেন, তাহলে তাদেরকে অবিলম্বে বিচার বিভাগকে স্বাধীন করার সবগুলো পদক্ষেপ আইনে পরিণত করতে হবে, অর্ডিন্যান্সকে। আপনি জানেন যে একটি সচিবালয় গঠন করা হয়েছে এবং তার কর্মকর্তারাও নিয়োগ পেয়েছেন। আমরা কি পেছনের দিকে হাঁটবো নাকি সামনের দিকে হাঁটবো, এই ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, যাচাই বাছাই বলে একটি শব্দ আমাদের বাজারে ঢুকেছে। সংবিধান তো আগেই ঢুকেছে, আর সংবিধান তো অনেক পুরনো। যার যখন সুবিধা সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধানের রেফারেন্স দেওয়া হয়। এখন যাচাই বাছাই হচ্ছে, দেখা হবে যে এই আইনটি আদৌ এই অর্ডিন্যান্সগুলো আদৌ আইনে হবে কিনা। বিএনপির বন্ধুরা কেউ কেউ বলছেন তারা আরো কঠিন আইন করতে চান, তারা আরো শক্ত, আরো যুগোপযোগী, জনগণের আরো কল্যাণমুখী। আমরা আরো চাচ্ছি না, আরো পেলে ভাল লাগবে, কিন্তু আরোর আগে যতটুকু পেয়েছি ততটুকু আমরা আইনে বাস্তবায়িত হতে যেতে চাই। আরেকটা কথা, আমরা আইনের প্রয়োগ দেখতে চাই। শুধু আইন করলে হবে না, এই দেশে এমনিতেই আইনের সংখ্যা অনেক বেশি, প্রয়োগের সংখ্যা কম। দ্বিতীয় হচ্ছে এই যে গুম প্রতিরোধ বা গুম প্রতিকারে আপনি যদি অর্ডিন্যান্সকে আইনের পরিণত না করেন, আপনি যদি মানবাধিকার কমিশনকে কোন মন্ত্রণালয়ের আওতায় এই চিন্তা থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে আমাদের কপালে দুর্ভাগ্য আছে। এবং আমরা রাজনীতিবিদরা অরাজনৈতিক হস্তক্ষেপের প্রেক্ষাপট তৈরি করি। এই কথা বললে অনেকেই খুঁজতে শুরু করে কে ডিপ স্টেটের অংশ, কোন সুযোগে কোন দরজা দিয়ে অরাজনৈতিক এবং অসাংবিধানিক শক্তি ক্ষমতার কাছাকাছি আসলো। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটি আমাদের কর্মফল। এই কর্মফলেই বাংলাদেশ খাদে পতিত হয়, গণতন্ত্র পিছিয়ে যায়, রাজনীতি পিছিয়ে যায়, আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। আমি 2007-08-এর কথা মনে করতে পারি। সেই সময়ে আমি টকশোর উপস্থাপক ছিলাম। রাজনীতিবিদদেরকে আলোচনায় আনতে আমাদের কি গলদঘর্ম হতে হয়েছিল। একজন নেতা এসে বলেছিলেন যে আমি কোন পক্ষে বলবো। তা আমি বললাম, আপনি যদি নেত্রীর পক্ষে হন বলেন। বলল, নেত্রী কোন পক্ষে এটি তো জানতে হবে। কাজে উনি বিপদে পড়তে চাননি। ততদিনে নেত্রী হয়তো সেনাবাহিনীর সাথে আলোচনা শুরু করে দিয়েছেন। আচ্ছা, তার মানে হচ্ছে জুলাই জাতীয় সনদ, আমি বিএনপির কথার পুনরাবৃত্তি করতে চাই। আমার খুব ভালো লেগেছে, তারা নাকি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আমরা অক্ষরে অক্ষরে বুঝে নিতে চাই বাস্তবায়ন, এবং এর বেশি আমরা চাই না, এর কমও আমরা চাই না। আমরা এক জায়গায় স্থির হতে চাই, বাংলাদেশ ওখান থেকে সামনে এগোবে, এবং আমরা সেই প্রত্যাশায় প্রতিটা দিন